ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন ১ বছর হলো। আর একই সময় বাংলাদেশ থেকে শেখ হাসিনা তিরোধান হয়েছে এবং শেখ হাসিনার যে অনুপস্থিতি, এটারও সময়কাল ১ বছর হয়ে গেল। তো শেখ হাসিনাকে যে আমরা বাংলাদেশ থেকে বিদায় করলাম, এই বিদায় করার জন্য আমরা রক্ত দিয়েছি, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা রাজপথে নেমেছি। যারা পারিনি তারা দোয়া করেছি, তারা চেয়েছি এবং যার যার অবস্থান থেকে দেশের বেশিরভাগ মানুষ তার শাসনকালের অবসানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। এমনকি রাতে একেবারে দুর্বল যে মানুষটি, সে স্বপ্ন দেখেছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক, ক্ষমতা হারাক, গণ অভ্যুত্থান হোক, সামরিক অভ্যুত্থান হোক, রক্তারক্ত হোক, যা কিছু হোক, শেখ হাসিনা যাক। তো এরকম একটা যে ক্রিটিক্যাল মন এবং মানসিকতা নিয়ে আমরা ২০২৪ সনের জুলাই এবং আগস্টের বিপ্লবের পর যে আকাশ সম স্বপ্ন দেখেছিলাম, আনন্দে উদ্বেলিত হয়েছিলাম, তারা এখন এই সময়টিতে কেমন আছি যদি সংক্ষেপে বলি, প্রথমত আমরা কেউ ভালো নেই। এখন এটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি বলেন, হয়তো অনেকেই ভালো আছেন, আমি ভালো আছি, আপনি ভালো আছেন ইন্ডিভিজুয়ালি, কিন্তু কালেকটিভলি হয়তো দেখা যাবে যে আমরা ভালো নেই। এখন কালেকটিভলি যে ভালো না থাকা, এইটার জন্য যে তথ্য এবং উপাত্ত আমাদের কাছে নেই। সরকারের উপর আমাদের নির্ভর করতে হয়, যেটা ভাবে আওয়ামী লীগ সরকারের আমলেতেও আমরা নানা রকম আমাদের জিডিপি নিয়ে, আমাদের ফরেন রিজার্ভ নিয়ে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, সরকারের উন্নয়ন নিয়ে যে সকল তথ্য রাষ্ট্রের কাছ থেকে পেতাম, তাতে মনে হতো যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছি। তো শেখ হাসিনার পতনের পর গত ১ বছর ধরে সরকারের যে শ্রেণী চরিত্র, এটা একটুও পাল্টায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, এনবিআর থেকে, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে যে তথ্য উপাত্ত আসছে, সেই তথ্য উপাত্ত দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। আবার একই সঙ্গে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যে খেলাফি ঋণ ছিল, ধরুন ১ লক্ষ কোটি টাকা, ১,২৬,০০০ কোটি টাকা, এটা নাকি বেড়ে ৫ গুণ হয়ে গেছে। এখন এই ১ বছরের মাথায় এটা ৫ লাখ কোটি টাকা হয়ে গেছে। সবাই বলে হায় হায়, এটা কেন হলো, এটা কিভাবে হলো? ৫ লাখ কোটি টাকা যদি খেলাফি ঋণ হয়ে যায়, যেগুলো পাওয়া যাবে না, আদায় করা যাবে না, বা আদায় করা গেলে খুব অল্প অংশ আদায় করা যাবে, তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, ট্রেড অ্যান্ড কমার্স, এটা তো রীতিমতো দেউলিয়াতের পর্যায়ে চলে যাবে। যেখানে আমাদের আমানতের অর্ধেকটাই যদি খেলাপি ঋণে চলে যায়, তাহলে অবস্থা কী হবে? এটা কেন হলো, কীভাবে হলো? এখন কর্তা ব্যক্তি যারা, তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জামানাতে যে তথ্য দিত, ওর মধ্যে অনেক ভক্তি চুক্তি ছিল, হাঙ্কি পাঙ্কি ছিল, অর্থাৎ যা প্রকৃত খেলাপি ঋণ, সেটাকে কমিয়ে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখা হতো। এখন এই আমলে তো আমরা ২ নম্বরই করছি না, ফলে এখানে শেখ হাসিনার জামানায় যাতে যা ছিল মূলত খেলাপি ঋণ ছিল তার দ্বিগুণ। এটা কিন্তু শেখ হাসিনার জামানাতেও আমরা এই কথাগুলো বলেছি, কিন্তু এটা কেউ রাগ করেনি। দ্বিতীয়ত, এই গত ১ বছরে যে কথাটি খুব ভয়ঙ্কর, আওয়ামীপন্থী যে সকল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন, নেতা, কর্মী, শিল্পপতি, এদের অনেকের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয় ভাব করছে। অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যারা মূলধনী যন্ত্রপাতি থেকে শুরু করে কোনো কিছুর ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা ব্যাংক থেকে পাচ্ছে না। ফলে কি হলো, একটা বিরাট ঘাটতি এখানে দেখা দিয়েছে। যেমন ধরুন, বড় বড় প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে শেষে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপরে যমুনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, চট্টগ্রামের পিএসপি গ্রুপ, টিকে গ্রুপ, এরকম প্রথম সারির যদি ওই যে তীর মাকড়া সয়াবিনের সিটি গ্রুপ, একে খান গ্রুপ, মানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা আমদানি বাণিজ্য, ম্যানুফ্যাকচারিং থেকে কনজিউমার প্রোডাক্ট এবং ট্রেড অ্যান্ড কমার্সে একটা ব্যালেন্স তৈরি করতো, এর বেশিরভাগ প্রতিষ্ঠানই হয় বন্ধ হয়ে গেছে, অথবা যারা এই সরকারের সময় এসে
দুর্নীতি দমন কমিশন, ব্যাংক, এনবিআর, আয়কর, নানা রকম অবস্থার মধ্যে পড়ে মানে যারা তো বন্ধ করেছে তারা তো বেঁচে গেছে, যারা পালিয়ে গেছে তারা আরও বেঁচে গেছে, আর যারা বাংলাদেশে এখন গ্রেপ্তার অবস্থায় আছে তাদের জীবন তছনছ, আর যারা পালিয়ে আছে তাদের অবস্থা আরও খারাপ। আর যারা কোনো মতে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখছে, যেমন মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরকম যারা চালিয়ে রেখেছে, ইউনাইটেড গ্রুপ, পিএসপি গ্রুপ, তারা চালিয়ে রেখেছে, কিন্তু এই সার্বিক যে ক্ষত, এই ক্ষতের মধ্যে তারা কিন্তু পেরে উঠছে না। ফলে যে কোনো সময় এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে খেলাপি ঋণের পরিমাণ আরও 2 লক্ষ কোটি টাকা বেড়ে 7 লক্ষ কোটি টাকাতে যেতে পারে, এতে কোনো রকম সন্দেহ নাই। তো যেটা বলছিলাম যে সরকারের যে ফুলানো ফাঁপানো কথাবার্তা, সেই কথাবার্তা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব ভালো আছি, কিন্তু বাস্তবে আমরা আসলে কালেকটিভ ওয়েতে ভালো নেই। এর কারণ হলো সত্যিকার অর্থে তথ্য ডাটা আমরা পাই না, আর মাঝে মধ্যে যে সকল তথ্য পাই সেগুলোর সঙ্গে কনফ্লিক্ট করে। যেমন ধরুন বেক্সিমকো গ্রুপের মতো বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হামিম গ্রুপের প্রতিষ্ঠান তারা ধুকে চলতেছে, নাসা গ্রুপ প্রায় বন্ধ বা বন্ধ আমি জানি না। এরকম অন্তত পক্ষে ধরেন ওই যে আব্দুল সালাম মুর্শিদি সাহেব, ওনার এনভয় গ্রুপ কীভাবে চলছে আমি জানি না। ভদ্রলোক জেলের মধ্যে আছেন, অনেক বিকাশ গ্রুপ 20-25 হাজার লোক সেখানে চাকরি করে। এরকম আওয়ামী লীগ করেন, এরকম অনেক লোকের তো 20-25 হাজার যদি ধরেন, তো এই যাবৎ 2 লাখ লোক বেকার আছে। তো সেখানে এক্সপোর্ট বাড়ে কী করে? মানে গত বছর সে এক্সপোর্ট বেড়ে গেছে। এটা তো কোনো অবস্থাতেই, আমি এই ব্যবসার সঙ্গে প্রায় 30 বছর জড়িত, আমি এটা বুঝি না। মানে যারা তথ্য দেয়, উপাত্ত দেয়, কীভাবে দেয় এটা আমি বুঝি না। এনিওয়ে, তো এইভাবে যে পরস্পর বিরোধী তথ্য এবং উপাত্তের কারণে আমরা আসলে কালেকটিভলি সম্মিলিতভাবে আমরা ভালো নেই। হতাশা, আতঙ্ক, ভয় আমাদেরকে ভর করছে। ফলে কি হলো, শেখ হাসিনার যে শাসন ক্ষমতার যে অবসান, এটার যে আনন্দ আমাদের স্থায়ী হয়নি। এটা 2024 সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আমাদের ফিকে হতে শুরু করে, আর এখন এটা রীতিমতো সেই আনন্দটা বিষাদে পরিণত হয়েছে। যে চাঁদাবাজি কথা আমরা শুনছি এবং আমরা দেখছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই এই চাঁদাবাজির দ্বারা আক্রান্ত হচ্ছি। এটি আসলে শেখ হাসিনার জামানাতে ছিল না। যে মববাজির কথা আমরা শুনছি, দেখছি এবং আতঙ্কিত হচ্ছি, এই মববাজি বাংলাদেশে এই জিনিসটাই ছিল না। এখন আমরা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার জামানাতে ওটা মব ছিল, কিন্তু তখন এটাকে মব হিসেবে আমাদের মনে আসেনি। কিংবা বিএনপির জামানাতে, এরশাদ জামানাতে কিছু অপরাধকে, কিছু কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় বা দলীয়, ওগুলোকে এখন আমরা আখ্যা দিচ্ছি যে ওইগুলোও মব ছিল। কিন্তু ওই মানে শেখ হাসিনার জামানার শেষ দিন পর্যন্ত মব ভায়োলেন্স বলতে যে জিনিসটা আমরা অনুধাবন করছি হাড়ে হাড়ে, এটা আমরা কখনো, যাকে বলা হয় মানে কল্পনার মধ্যে আমাদের আসেনি। এই জিনিসগুলো হচ্ছে এখন বিচারাঙ্গনে যা কিছু হচ্ছে, বিচারপতিদের জন্য মানে এখন যারা সিটিং আছেন তারা, যারা রিটায়ার্ড আছেন তারা, সবার মধ্যে যে আতঙ্ক কাজ করছে। নিম্ন আদালতে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে আছেন জেলা জজ হিসেবে, অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা জেলা প্রশাসক রয়েছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওসি এসপি রয়েছেন, বিশ্বাস করেন তাদেরকে জায়গা বিশেষ আওয়ামী লীগের লোকের ভয় পেতে হচ্ছে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে। বিএনপির 3 থেকে 4টি গ্রুপের সঙ্গে তাদের নেগোসিয়েশন করতে হচ্ছে, জামাতকে তাদের পাত্তা দিতে হচ্ছে, এবং সমন্বয়ক প্রত্যেকটা থানায় যে সমন্বয়ক যারা আছেন তাদেরকেও পাত্তা দিতে হচ্ছে। সব মিলিয়ে ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, এমনকি জজ সাহেবরা, জেলা পর্যায়ের অনেক জজ সাহেবদের সাথে আমি কথা বলেছি, তারাও ভালো নেই। সেখানে কাকে জামিন দিতে হবে না, কাকে জামিন দেওয়া যাবে না, এসব নিয়ে মানে জুডিশিয়ারির উপরে, নিম্ন আদালতের উপরে যে নজিরবিহীন চাপ এখন হচ্ছে, এটা বাংলাদেশের জুডিশিয়ারি কখনো কল্পনাও করেনি, কোনো জামানাতে কল্পনা করেনি। এই জিনিসগুলো এখন হয়ে যাচ্ছে। তো এই যে যা কিছু হচ্ছে, এর দায় তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপরেই চলে আসছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এই দায় সঙ্গতির কারণে এনসিপিকে বহন করতে হচ্ছে, এনসিপির এই দায় সমন্বয়কদেরকে বহন করতে হচ্ছে, সমন্বয়কদের দায় ছাত্র জনতাকে বহন করতে হচ্ছে, আর ছাত্র জনতার দায় পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। যখন এই বিপ্লব সাধিত হলো, তখন মনের আনন্দে
আমি কয়েকটি টেলিভিশন টক শোতে বলে ফেলেছিলাম যে এরা আবাবিল পাখি। আবাবিল পাখির যে ইতিহাস আপনারা সবাই জানেন, তবুও বলছি যে মক্কার কাবা শরীফ ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী ইয়ামেন দেশের বাদশাহ শাসক আব্রাহা, তিনি বিশাল একটা হস্তি বাহিনী নিয়ে 570 খ্রিস্টাব্দের যে 12ই রবিউল আউয়াল তার কয়েক মাস আগে, মানে আল্লাহ রাসূল যখন মাতৃগর্ভে ছিলেন তিনি মক্কাতে এলেন। তো মক্কা তখন একটা স্ল্যাম, একটা বস্তি, শহরের আশেপাশে হয়তো 8-10 হাজার লোক বসবাস করে। এরা বিভিন্ন গোত্রে বিভক্ত, আর 5-6 হাজার লোক তখন বসবাস করে মক্কা থেকে দূরবর্তী তায়েফে। এই হলো বসতি। তো সেখানে মক্কার যে সকল গোত্রগুলো রয়েছে, এক একটা গোত্রে 2000, 1500, 2000 মানে লোক আছে। আপনি চিন্তা করেন যে মক্কার যে সামরিক শক্তি, সর্বোচ্চ সামরিক শক্তি আমরা দেখতে পাই উহুদের যুদ্ধে, যেখানে সাকুল্যে তারা 3000 যোদ্ধা অংশগ্রহণ করেছিল সেখানে। এটা হলো মক্কার সর্বোচ্চ সামরিক শক্তি, এবং এই সামরিক শক্তি 3000 যোদ্ধাকে অর্গানাইজ করার জন্য তাদেরকে তায়েফ এবং অন্যান্য দূরবর্তী অঞ্চল যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল কুরাইশ, তাদের কাছ থেকে সৈন্য তাদেরকে সংগ্রহ করতে হয়েছিল। তো এরকম একটি এলাকা, সেই এলাকাতে মূলত তলোয়ার, তীর, পাথর এইগুলোই ছিল মূলত যুদ্ধাস্ত্র। তো সেখানে যখন একটা রেগুলার আর্মি কখনোই কিন্তু এই রেগুলার আর্মি মক্কাতে আসেনি, কোনো জমানাতে আসেনি। এর কারণ হলো এটা এতটা ব্যারেন ভূমি, সেই ব্যারেন ভূমিতে মানে অনুর্বর অঞ্চল, সেই অঞ্চলে কখনো কোনো বিজেতা, কোনো শাসক এই অঞ্চলে আসার প্রয়োজন অনুভব করেননি। ইয়ামেন পার্শ্ববর্তী দেশ সুজলা সফলা, সেখানে অনেকে এসেছে, অনেক রাজাবর্ষার ইতিহাস আছে, কিন্তু মক্কার রাজাবর্ষাদের ইতিহাস আপনি কখনো খুঁজে পাবেন না, বিকজ এটা একটা অনুর্বর অঞ্চল। তো সেখানে যখন একটা রেগুলার আর্মি এলো, তাদের সেই সুসজ্জিত কুচকাওয়াজ, তাদের তাঁবু, তাদের সামরিক বাহিনী, তাদের ঘোড়া, তাদের হস্তি, এই সমস্ত দেখে মক্কার নাগরিকরা ভয়ে সব অস্থির হয়ে গেল এবং সবাই শহর ছেড়ে পালালো। তো এই অবস্থাতে অসহায় মক্কাবাসী কিংবা আল্লাহর ঘর কাবার দিকে যখন হস্তি বাহিনী মানে কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে সেখানে তারা যুদ্ধ করতে যাচ্ছিল, মানে কাবা ভাঙতে যাচ্ছিল, তখন আকাশ থেকে ছোট ছোট পাখি, যেগুলোর পাখির নাম বলা হয় আবাবিল পাখি, সেই আবাবিল পাখি আল্লাহ নাজিল করেছিলেন, এবং সেই পাখিগুলোর মুখে মটর দানার মতো ছোট ছোট পাথরের টুকরা ছিল, এবং সেই পাথর দানাগুলো সেই আবাবিল পাখির মুখ থেকে যখন এটা পড়তো, এটা জাস্ট লাইক এ বুলেটের মতো এটা আব্রাহার বাহিনীর মাথায় এটা ঢুকে যেত, এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো, এবং একটা হাতি, বড় একটা হাতি এরকম একটা ছোট পাথরের আঘাতে মারা গিয়েছিল। তো এরকম মানে অলৌকিক যে ঘটনা, যেটি পবিত্র কালামের পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলে বর্ণনা করেছেন অসাধারণভাবে। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি সেদিন সেই হস্তি বাহিনীর কী দশা করেছিলাম? এটা ভিন্ন ব্যাখ্যা। তো সেখান থেকে আবাবিল পাখি আসলে অলৌকিক একটা নিদর্শন। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রচলিত রাজনীতি করি, আমরা যারা নিজেদেরকে সাহসী মনে করি, লড়াই সংগ্রাম করতে যারা কখনো পিছপা হয়নি, তারাও শেখ হাসিনার ভয়ে, যন্ত্রণায় রীতিমতো একেবারে নির্বিষ হয়ে পড়েছিলাম 2024 সনের জুলাই আগস্টের দিকে, এবং আমাদের মনে হতো যে না, কিছু হচ্ছে না। ঠিক সেই সময়টিতে আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সামনে যারা এগিয়ে এসেছেন, তাদের সব কিছু আমার কাছে মনে হয়েছে অলৌকিক। আল্লাহ তাদেরকে এই স্পিরিটটা দিয়েছে, এই জন্য আমি তাদেরকে সেই আবাবিল পাখি বলেছিলাম। তো সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন মবের কথা ওঠে, সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন যাকে বলা হয় চাঁদাবাজির কথা ওঠে, তাদেরকে নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তাদেরকে নিয়ে যখন টিকটকাররা ভিডিও তৈরি করে চান্দা ভাই নামে, এবং সেই চান্দা ভাইয়ের ভিডিও দেশ বিদেশে কোটি কোটি লোক দেখে, দেশের প্রধানতম পত্রিকাগুলো যখন চান্দা ভাইদেরকে নিয়ে শিরোনাম করে, সঙ্গতির কারণেই ওই যে আবাবিল পাখিদের মুখের দিকে
তাকালে এখন যে তাদের তেলে ঝুলে তাদের যে অবস্থা হয়েছে ওটা মনে পড়ে না, বরং তাদের সে অসহায় মুখগুলো, ডিবি অফিসের অসহায় মুখগুলো, রাজপথের গর্জনগুলো, তাদের আকুতিগুলো, তাদের চেষ্টাগুলো, তাদের লড়াইগুলো, সংগ্রামগুলো আমার বারবার মনে পড়ে এবং আফসোস হয় যে এই জমিনের পরিবেশ কেন এত খারাপ, এই ক্ষমতার যে দম্ভ এটা কেন মানুষকে বিপদগামী করে।